এই যে মদন মিত্র, উনি চটি চাটতেন এবার বালিশ চাটতে চলে গেছেন। এরা হঠাৎ ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। সব দোষ অভিষেকের, গান্ধারী বা ধৃতরাষ্ট্রের ভূমিকায় মমতা ব্যানার্জি। এই যে কোয়েল মল্লিককে নিয়েছিলেন ভোটের আগে প্রচার করাবেন বলে, তাই তাকে জোর জবরদস্তি করে এই রাজ্যসভার সিটটা দিয়ে তাকে স্টার ক্যাম্পেনার বানানো হয়েছিল। নির্মল ঘোষ ঋতব্রত শিবিরে গেলেন, বালিশ শিবিরে গেলেন, তার ছেলে কিন্তু পাপের দায়ে জেলেই গেল। বাংলার মাটিতে অভিষেকের কেরিয়ার শেষ। রাজনীতিবিদ হিসেবে ওর কেরিয়ার শেষ হতে পারে, কিন্তু আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে জেলের কয়েদি হিসেবে যেন ওর আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন কেরিয়ার শুরু হোক। দাদা, রথযাত্রায় যেখানে চারিদিকে খুশির আমেজ, কালীঘাট তৃণমূলে আরো একটা ঘন কালো মেঘ, দুঃখের বলা যেতে পারে। কারণ অভিনেত্রী কোয়েল মল্লিক, যাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, তিনিও আজকে পদত্যাগ করলেন। কিভাবে দেখ? তৃণমূলটা নেই, তৃণমূলটা এখন ছিন্নমূল হয়ে গেছে। যে অত্যাচার, যে অনাচার, যে স্বৈরাচার 15 বছর ধরে চালিয়েছে, যেভাবে বাংলার মানুষকে 15 বছরের শাসনে 150 বছর পিছিয়ে নিয়ে গেছে, বাংলার মানুষের অভিশাপে তৃণমূল দলটা উঠেই গেছে বলা যায়। কারণ আপনি প্রচুর রাজনীতির এরকম উত্থান পতন দেখতে পারবেন যে একটি নির্বাচনে একটি দল কোনো রাজ্যে বা কোনো দেশে হেরে গেলে, বিপর্যস্ত হলে সাময়িক ক্ষতি হয়, দলে কিছু ভাঙন দেখা যায়, কিন্তু এই রকম দেখতে পাবেন না যে একটা দল সে ভোটে হারার 1 ঘন্টার মধ্যে কার্যত উঠে গেল। তার সাংসদরা বলছেন আমরা তৃণমূল নই, তার বিধায়করা বলছেন আমরা তৃণমূল নই। বৃহৎ সংখ্যক বিধায়ক সাংসদ তারা নিজেদের দল ভেঙে আলাদা দল গঠন করে নিচ্ছেন। এটা প্রমাণ হচ্ছে যে তৃণমূল দলটা তার নীতি, আদর্শ, মূল্যবোধের রাজনীতি থেকে সরে গেছিল, যদি ওদের নীতি বলে কিছু ছিল না। আর এগুলো তো সুবিধাবাদের রাজনীতিতে। এই যে কোয়েল মল্লিককে নিয়েছিলেন ভোটের আগে প্রচার করাবেন বলে। কোয়েল মল্লিক তো কোনো রাজনীতি সরাসরি কোনো মানুষ ছিলেন না, ওনাকে নিয়েই ছিলেন, ব্যবহার করেছিলেন যে তার মুখটাকে জোর করে বিধানসভা ভোটের আগে ব্যবহার করব, ঘুরে ঘুরে প্রচার করব। এবার উনি রাজি হচ্ছিলেন না হয়তো তৃণমূলের স্টার ক্যাম্পেনার হওয়ার জন্য, তাই তাকে জোর জবরদস্তি করে এই রাজ্যসভার সিটটা দিয়ে তাকে স্টার ক্যাম্পেনার বানানো হয়েছিল। তো সুতরাং তৃণমূল শেষ। বাংলার রাজনীতিতে তৃণমূল একটা ইতিহাস, একটা জীবন্ত জীবাশ্ম। আগামী নির্বাচনগুলোতে তৃণমূলকে আপনি নোটার সাথে লড়তে দেখবেন। এর আগেও আমরা দেখলাম যে যেই 3 সাংসদ তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিল, তারা পরে ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগদান করেছেন এবং রাজ্যসভার টিকিট মনোনয়ন জমা দিয়েছেন। এই ক্ষেত্রেও কিন্তু একটা জল্পনা উঠছে, কোয়েল মল্লিক তাহলে বিজেপিতে যাচ্ছেন। সে তো উচ্চ নেতৃত্ব ঠিক করবেন, সেটা ঠিক করার দায়িত্ব তো আমার নেই। উচ্চ নেতৃত্ব যদি তাকে যোগ্য মনে করেন তাকে দলে নেবেন, উচ্চ নেতৃত্ব যদি মনে করেন যে তিনি বাংলার হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করার উপযুক্ত, তাকে দেবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে তৃণমূল দলটা যাদের ওপর ভরসা করেছিল, যাদের ওপর বিশ্বাস করেছিল, তাদের কি অবস্থা আজকে? আপনি আমাদের কথা বাদ দিন, বাংলা এখন আগামী 50 বছর বিজেপি থাকবে। 50 বছরের প্ল্যান নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপিকে এখন সরানো যাবে না। এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যারা উন্নয়ন চান, যারা রাজ্যের অগ্রগতি চান, প্রগতি চান, তারা বিজেপির সাথেই যুক্ত হবেন। কিন্তু তৃণমূল এই দলটার অবস্থা দেখুন, 21শে জুলাই করতে গিয়ে এই দলটা হাবুডুবু খাচ্ছে। কেউ থাকছেন আগে 21শে জুলাইয়ের মঞ্চবাদ্য যে মদন মিত্র, সেও তৃণমূলে থাকছে না, মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিচ্ছে। এদের অবস্থা কি? এই নিয়ে তো রাজনীতির গবেষণা হওয়া উচিত যে একটা দল 15 বছর, 1.5 দশক ক্ষমতায় ছিল, তারপর দলটার অবস্থা দেখুন, দলটায় অভিনেতা, অভিনেত্রী, নেতা, নেত্রী কেউ থাকতে চাইছে না। অপরদিকে দাদা, আমরা যেটা দেখছি যে মদন মিত্র কালকে উনি ঋতব্রত শিবিরে যোগদান করলেন, অনুব্রত তার আগেও করে গিয়েছিলেন, এবং তাদের একটাই কমন ফ্যাক্টর যে যত দোষ অভিষেক ব্যানার্জির, এবং এই অভিষেক ব্যানার্জির জন্যই তাদেরকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। না, কি বলবো বলুন, এদের দেখে মানে নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূলের বিরোধিতা আমরা কি করব। তৃণমূলকে চোর বলছে, তৃণমূলকে জোচ্চোর, ধর্ষক, সবাইকে বলে দিচ্ছে। আপনি বলুন, এরা আজকে যে মানে কথাটা অন্যভাবে নেবেন, ওই ধোয়া তুলসী পাতা হয় না, এরা হঠাৎ ধোয়া তুলসী পাতা হয়ে গেছে যে কেউ কিছু জানতো না, সব দোষ অভিষেকের, গান্ধারী বা ধৃতরাষ্ট্রের ভূমিকায় মমতা ব্যানার্জি। তাহলে এই কথাগুলো এতদিন বলনি কেন বাবা? এতদিন কেন চুপ করেছিলে? এই যে মদন মিত্র গোটা কামারহাটি জুড়ে একের পর এক গুন্ডা, ক্রিমিনালের জন্ম দিয়েছে, কোথাও জয়ন্ত সিং ত্রাস, কোথাও আরো সমস্ত কি সব গুড্ডু আনসারি, এই ত্রাসগুলোকে জন্ম দিয়েছিলেন, আনোয়ারকে জন্ম দিয়েছিলেন। আপনি কত পাপ করেছেন? সেই পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। আপনার উচিত এখন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া। একটা কাজ করতে পারছেন না,
কামারহাটির জন্য, সে না করে উনি চটি চাটতেন আর এবার বালিশ চাটতে চলে গেছেন। আর এই অনুব্রত মণ্ডল বলছেন আমি আগে পাথর থেকে 3 কোটি টাকা রাজস্ব দিতাম, সেটা কমে 40 লাখ হয়েছে। তার মানে আপনি জানতেন যে প্রত্যেক দিন রাজ্যের মানুষের অধিকারের 2.5 কোটি টাকা ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, তারপরে মুখ খোলেননি কেন? তার মানে সেই 2.5 কোটি টাকার কিছু ভাগ তো আপনি পেয়েছেন, এমনি এমনি তো আপনার ওই ড্রাইভার আপনার বডিগার্ডের কোটি কোটি টাকা হয়নি। তো এরা কেউ দোয়া তুলসী পাতা নয়, চটি চাটাও চোর, বালিশ চাটাও চোর। চটি আর বালিশের মধ্যে তৃণমূলের কোনো অন্তর নেই। এখন এরা নিজেদের স্বার্থের জন্য এদিক থেকে ওদিক যাচ্ছে। 1300 কোটি টাকার পার্টি ফান্ড কোন পক্ষে থাকবে সেই পক্ষ দখলের জন্যই লড়াই চলছে। এতে আমরা বিন্দুমাত্র আগ্রহী নই। এরা কেউ সাধু পুরুষ নয়, কেউ সৎ পুরুষ নয়, সবকটাই ক্রিমিনাল। চটিতেও যে ক্রিমিনাল ছিল, বালিশেও সে ক্রিমিনাল। কিন্তু এই আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ঋতব্রত শিবিরে গেলেই কোথাও গিয়ে পার পেয়ে যাওয়ার একটা ব্যবস্থা চলছে। কোথায় এরকম আপনি দেখলেন? তার আগে 1 সপ্তাহখানেক আগে আপনারাই তো দেখিয়েছিলেন যে, বা দেখেও ছিলেন বাংলার মানুষ, যে এই ঋতব্রত শিবিরে যোগদান করতে চলে গেছিলেন নির্মল ঘোষ। তারপর কি নির্মল ঘোষ নিজের ছেলের পাপ ঢাকতে পারলেন না বাঁচাতে পারলেন জেল যাত্রা থেকে? নির্মল ঘোষ ঋতব্রত শিবিরে গেলেন, বালিশ শিবিরে গেলেন, তার ছেলে কিন্তু পাপের দায় জেলেই গেল। এর আগে ঋতব্রতর প্রশংসা করেছিল ওই সব্যসাচী দত্ত, ডিম খেতে খেতে এখন জেলে ঢুকছে, জেল থেকে বেরোচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। যদি প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাইতাম, বিধানসভার ঘরটাই শূন্য হয়ে যেত, চটিও সব জেলে যেত, বালিশও সব জেলে যেত। নির্দিষ্ট আইনের ভিত্তিতে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, তদন্তের নিরিখে যারা যারা দোষী, চটিতেও থাকুক বালিশে থাকুক, সবাই জেলে যাবে। কিন্তু আবারও বলছি, এই যে এই একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ওই চটি চাটা ছেড়ে বালিশ চাটা হলেই তারা বেঁচে যাচ্ছে, তাহলে নির্মল ঘোষ নিজের ছেলেকে বাঁচাতে পারলেন না কেন? তাহলে ঋতব্রতর প্রশংসা করে সব্যসাচী নিজেকে বাঁচাতে পারলেন না কেন? সবার সবকিছু, সবকা হিসাব হোগা। আমি একেবারে শেষ প্রশ্ন, অভিষেক ব্যানার্জি ভয়েস স্যাম্পল দিতে পৌঁছলেন বিধাননগর কোর্টে, এবং সেখানে যেই নিরাপত্তা রক্ষী ছিল একেবারে চোখে পড়ার মতো, ডিম্বাস্ত্র থেকে বাঁচার জন্যই কি? দেখুন, অভিষেক এই জেলে যাবে কবে জেলে যাবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই এখন একটা বোরিং চ্যাপ্টার। অভিষেকের দলটাও উঠে গেছে, আর অভিষেক নিজেও রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলতা উপনির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে, বাংলার মাটিতে অভিষেকের কেরিয়ার শেষ। রাজনীতিবিদ হিসেবে ওর কেরিয়ার শেষ হতে পারে, কিন্তু আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে জেলের কয়েদি হিসেবে যেন ওর আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন কেরিয়ার শুরু হোক। এবং ডিম দিয়ে কিছু হবে না, ওর পুলিশের ঘা প্রয়োজন। পুলিশ জেল কাস্টাডিতে নিয়ে ওকে যতক্ষণ না কয়েক ঘা দেবে, ততক্ষণ এই ক্রিমিনালটা সোজা হবে না। তো সুতরাং ক্রিমিনালটাকে সোজা করার জন্য জেল হেফাজত দেখতে চাই। ওর গলার কণ্ঠও পাওয়া গেছে। আশা করি এইবার যে রক্ষা কবচ দিয়ে এতদিন আদালত এই ক্রিমিনালটাকে বাঁচিয়ে রেখেছিল, এইবার তদন্তকারী সংস্থাগুলোর হাত খুলে ওকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে তদন্তগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে একটা নির্যাসের জায়গায় পৌঁছে দেবে, এটা আমি আদালতের কাছে আশা রাখি এবং বিশ্বাসও রাখি। ভারতবর্ষের আইন ব্যবস্থায় দেরি হলেও অন্ধকার নেই। তো সুতরাং ওর হাজতবাসটা কবে হবে, এটা নিয়ে আমাদের এখন আগ্রহ রয়েছে।